আপনি হাসিনার ভাষায় কথা বলছেন, আপনি চুপ্পুর ভাষায় কথা বলছেন, আপনি এখানে পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছেন, তারপর আপনি বলছেন যে আপনাকে সাপোর্ট করতে হবে। আমরা সাপোর্ট করছি। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যেহেতু এই জুলাই মানে সনদেরও সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, উনি সংসদে বাইরে এবং আজকে সংসদেও এই সনদের জেন্ডার নিয়েই প্রশ্ন তুলে ফেলেছেন। আপনার কি মতামত? আমার এই প্রসঙ্গে যেটা আপনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথমত সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদ, জুলাই গণ অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক যাত্রা, এই যাত্রায় যে জনগণের আকাঙ্ক্ষা, একটা নতুনভাবে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং ফেসিবাদের উত্থান ঠেকানো, এবং এটা নিয়মতান্ত্রিকভাবে সনদে সবাই একমত হয়েছে সেই জায়গা থেকে। তো এইটার প্রতি বিএনপি যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং যেভাবে এটাকে ইগনোর করছে, এবং একই সাথে আপনি যেটা বললেন যে জুলাই সনদের জেন্ডার নিয়ে আপনার কথা বলছে, এগুলো অনভিপ্রেত এবং এগুলোর মাধ্যমে জনমনে একটা অনাস্থা তৈরি হচ্ছে, জিজ্ঞাসা তৈরি হচ্ছে যে বিএনপিকে আসলেই সংস্কার বাস্তবায়ন করবে, অথবা বিএনপিকে আসলেই জুলাই সনদের প্রতি কমিটেড, বিএনপিকে আসলেই গণভোটে যে মানুষকে হা ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল বিএনপির বর্তমান চেয়ারপারসন, তিনি কি সত্যিকার অর্থেই সেই জনরায় বাস্তবায়ন করবেন? উত্তরটা তো ক্লিয়ার। জুলাই সনদ অনুযায়ী, জুলাই সনদ আদেশ অনুযায়ী আজকে ছিল আপনার শেষ দিন সংস্কার পরিষদের অধিবেশন শুরু করার, এবং বিএনপি জাতির সাথে এবং জুলাই সনদের সাথে বলতেই হবে প্রতারণা করেছে। এবং সংসদে বিরোধী দলের নেতা যে প্রশ্নটা সংসদের নেতার উপরে, প্রধানমন্ত্রীর উপর করেছে, প্রধানমন্ত্রী জবাব না দিয়ে, আইনমন্ত্রী জবাব না দিয়ে, যে আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল ছিলেন, যিনি এই সনদ বাস্তবায়ন আদেশের সাথে যুক্ত ছিলেন, জবাব দিয়েছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী, যার জবাব দেওয়ার কথা মোহাম্মদপুরের যে গ্যাং কালচার সেটাকে বন্ধ করা গেল কিনা, ভুরুঙ্গামারিতে যে আজকে হত্যাটা হলো সেই হত্যাটা কেন হলো, সে হত্যার বিচার নিশ্চিত করা হচ্ছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তার ভূমিকা কি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার দপ্তরের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর যে জবাব নাই সেটা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দিচ্ছেন, এবং খুব দৃষ্টিকটুভাবে, খুব অগ্রহণযোগ্যভাবে বলছেন রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, চলে না আবেগ দিয়ে। আইন কিভাবে তৈরি হয়? রাষ্ট্র একটা আবেগের ফসল। জাতীয়তাবাদ, মানুষ যখন রাষ্ট্র তৈরির জন্য প্রকল্পে নামে, আপনি যে রাষ্ট্রবিজ্ঞান একদম ক্লাসিক যেই রাষ্ট্রের ডেফিনেশন দেখেন, একটা জনগোষ্ঠী একসাথে ফিল করে যে আমরা সবাই এক, আমাদের সবাই মিলে একটা প্রতিষ্ঠান থাকা উচিত, সেই প্রতিষ্ঠানে একটা এমব্লেম থাকা উচিত, একটা পতাকা থাকা উচিত। আবেগের বিষয়, এটা আইন এবং যুক্তি। এটাই বলছি যে আইন যুক্তি তো আসে কিসের ভিত্তিতে? আইন যুক্তি আসে আপনি রাষ্ট্র সৃষ্টি হয় আবেগ দিয়ে। গণঅভ্যুত্থানটা কি? গণঅভ্যুত্থানকে আইন মেনে হয়েছিল? গণঅভ্যুত্থান তো আইন মেনে হয় নাই। আইন মেনে তো আপনারা 3টা নির্বাচন থামাতে পারেন নাই। আপনি 28 অক্টোবরে, আমি সেই জনসভায় ছিলাম, পল্টনে যে জনসভা হয়েছিল, আমরা প্রত্যাশা করেছিলাম বিএনপি নেতৃত্বে একটা গণঅভ্যুত্থান হবে। আমি বাড়িধারা বাসা থেকে আমি সেখান পর্যন্ত ছুটে গিয়েছিলাম। আমি তো রাজনীতি করি নাই, আমি গণঅভ্যুত্থানের প্রত্যাশায় গিয়েছিলাম। তাদের মনে পড়ে গেল আইনগতভাবে তো এটা করা যাবে না, একটা সাংবিধানিক সরকার। তারা সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনগণ ছুটে এসেছে, আবার তাদেরকে বলো আপনার বাসায় চলে যান, আগামীকাল বিক্ষোভ ডাকা হবে। আপনারা আইন দিয়ে ফেসিবাদের পতন নিশ্চিত করতে পারেন নাই, স্বৈরাচারকে থামাতে পারেন নাই, গণহত্যা থামাতে পারেন নাই। যখন এখানকার বাচ্চা শিশুরা, নারীরা, মায়েরা রাস্তা নেমে আসলো, এই গণঅভ্যুত্থান করলো, আবেগের বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, তার সহযোদ্ধাকে মেরে ফেলছে, বাসা থেকে বের হয়ে নিয়ে আসলাম। শহীদ আনাসের চিঠি পড়েন, সে আবেগ তৈরি হয়েছে আজকের এই বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা, এই যাত্রা আপনি আবেগকে অস্বীকার করতে পারবেন না। যে আবেগ আপনাকে, আমাকে, মোশাররফ ঠাকুরকে একসাথে করে দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে ফাইট করার জন্য। আপনি 2 বছর যেতে না যেতেই আপনি গণ অভ্যুত্থানের যে জনগণের যে আকাঙ্ক্ষা, যে আবেগ,
যে রাষ্ট্রনেতাদের যে আবেগ, বিদেশ থেকে আপনার 100-র উপরে দেশে এই গণঅভ্যুত্থানের পক্ষে আমাদের ভাইরা দাঁড়িয়ে গিয়েছিল এবং অনেকেই সেখানে জেল খেটেছে, বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্রিকেটেড হয়েছে, তখন তাদের আবেগটা আপনি কি অস্বীকার করেছেন? আপনি বলেন নাই যে এই দেশপ্রেম বাংলাদেশে নতুনভাবে ঘুরে দাঁড়াবে? আমরা বলি না যে রিভার্স মাইগ্রেশন শুরু হবে, এই দেশের প্রতি মানুষের এই তরুণ প্রজন্মের আস্থা বাড়ছে? তখন তো আবেগ দিয়ে এই পরিবর্তন হয়েছে। আজকে যখন আপনি বলেন যে আবেগে চলে না, আমি বুঝি আবেগে চলে না, কিন্তু এই গণঅভ্যুত্থানের পর যে গণভোট হলো, মানুষ তো আবেগে ভোট দিয়েছে, সংস্কার হবে, এই রাষ্ট্রে আর নতুন করে স্বৈরাচারের জন্ম হবে না, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, সংসদে যে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে, পিএসসির নিয়ন্ত্রণ রাষ্ট্রপ্রধানের হাতে থাকবে না, সরকার প্রধানের হাতে থাকবে না, স্বাধীনভাবে সেটা আপনার পরিচালনা করবে, দুদক স্বাধীনভাবে পরিচালনা করবে, আপনার নির্বাচন ব্যবস্থা স্বাধীনভাবে আপনার কাজ করবে। সবগুলো আপনার আবেগ হয়ে গেল। এখন এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কোন আইনের কথা বলছেন? এই জায়গায় আমি বলবো যে আপনি যেটা বলছেন, ধরেন আমরা একটা পুরোপুরি একটা ডিজাস্টারের দিকে যাচ্ছি। আমরা কখনোই প্রত্যাশা করি নাই যে অ্যান্টি ফ্যাসিস্ট অ্যালায়েন্স, যারা এই রাজনৈতিক দল সবগুলো একটা কমন শত্রুর বিরুদ্ধে লড়েছে, একটা যেই শত্রু বাংলাদেশের গণতন্ত্রকে জিম্মি করে ফেলেছিল, তাদের মধ্যে বছর ঘুরতে না ঘুরতে অথবা সংসদের প্রথম অধিবেশন থেকেই গণঅভ্যুত্থানে গণরায়ের প্রতি যে অনাস্থা এবং যেভাবে আপনার বাংলাদেশের নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেটাকে আপনি ব্যর্থ করে দিচ্ছেন। আপনি হাসিনার ভাষায় কথা বলছেন, আপনি চুপ্পুর ভাষায় কথা বলছেন, আপনি এখানে পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছেন, তারপর আপনি বলছেন যে আপনাকে সাপোর্ট করতে হবে। আমরা সাপোর্ট করছি, বাট আপনাকে একটা মূল্য দিতে হবে। আমি যেটা বলছি যে শুধুমাত্র আপনি যেটা বললেন যে সালাউদ্দিন সাহেবের যে ইয়াটা, সালাউদ্দিনকে আমরা বলবো যে উইথ ডিউ রেসপেক্ট, আপনি আপনার কাজ করুন। আপনি এই জনগণকে শিখাতে আসেন না যে আপনি জনগণকে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন, আইন দ্বারা হবে। আইন জনগণ তৈরি করে, এই সংসদ তৈরি করা হয়েছে। চমৎকারভাবে আপনি আপনার পজিশনটা পরিষ্কার করেছেন যে আবেগ খুবই জরুরি, এবং আলাউদ্দিন মোহাম্মদ বলেছে যে এই ভোট আসলে আবেগ না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই হতো কিনা, আর এখন আবার আইন এবং সংবিধানের প্রশ্ন উঠছে।